স্বাস্থ্য সচেতন প্রিয় দর্শক বন্ধু, আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যা আমাদের প্রত্যেকের জীবনেই কখনো না কখনো যেই সমস্যার সম্মুখীন হয়েছে আমরা। ত্বকের র্যাশ, ব্রণ বা ফুসকুড়ি, এগুলো শুধুমাত্র সৌন্দর্যের সমস্যা নয়, কখনো কখনো জটিল স্বাস্থ্য সংক্রান্ত সমস্যারও ইঙ্গিত দিয়ে থাকে। কি দেখে বুঝবো এই ত্বকের র্যাশ, ব্রণ বা ফুসকুড়ি কোনো জটিল রোগের সংকেত কিনা, কিংবা কিভাবেই বা আমরা ঘরোয়া উপায়ে এর হাত থেকে মুক্তি পেতে পারি, এই নিয়েই আজকের পর্বে আমাদের আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতার বিশিষ্ট চিকিৎসক, স্বনামধন্য চিকিৎসক ডক্টর শান্তনু মুখার্জি স্যার। আমি স্যারের কাছে যাব আপনাদের প্রশ্ন নিয়ে। তার আগে বলি, আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যা নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন, আশা করি যে সমস্ত তথ্য আপনারা পাবেন তাতে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার প্রশ্ন বা মতামত নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। শুরুতেই আপনার কাছে যেটা জানার, যে এই ত্বকের র্যাশ, ব্রণ বা ফুসকুড়ি, এগুলোর কারণগুলো কি কি, আর সব বয়সে এগুলো কেন দেখা দেয়? মুখে আমাদের নানান ধরনের র্যাশ বেরোয়, যেটা অনেকে পেশেন্ট আমাদের কাছে এসে বলে, স্যার মুখে র্যাশ হয়েছে। তখন আমি মজা করে বলি যে তোমার মুখে তো ব্রণ হয়েছে, 2 বছর বাচ্চা দেখেও বলবে দিদির কিংবা দাদার মুখে ব্রণ হয়েছে, র্যাশ কেন বলছো? র্যাশ হচ্ছে হঠাৎ কিছু হলো, চুল করছে, সেটাকে র্যাশ বলে, ব্রণ এটাকে বলে না। যাই হোক, ব্রণ কিন্তু আমি প্রথমে একটু ব্রণটা নিয়ে কথা বলি। ব্রণর কিন্তু কোনো বয়স নেই। সবাই ভাবে যে কম বয়সে ব্রণ হবে, বড় বয়সে আর ব্রণ হবে না। ব্রণ হওয়ার দুটো কারণ, একটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর, একটা হচ্ছে স্ট্রেস ফ্যাক্টর। জেনেটিক ফ্যাক্টর, সেই জন্য 60 বছর বয়সের মহিলাও আমাদের কাছে আসছে ব্রণ নিয়ে, আবার 9 বছর বয়স, 10 বছর বয়স বাচ্চারও মুখে ব্রণ হচ্ছে। ছোট বাচ্চার পিরিয়ডস এখনো শুরু হয়নি, পিরিয়ডসটা হবে ব্রণ দেখা দিল, সেটা ব্রণর কোনো বয়স নেই, এনি টাইম এনি সময় ব্রণ হতে পারে। আর দ্বিতীয় কারণ হচ্ছে স্ট্রেস। স্ট্রেস ইজ এ ভেরি মেজর ফ্যাক্টর। পরীক্ষার আগে স্ট্রেস, তাতে হতে পারে খুব জ্বর হয়েছিল, ব্রণ বেড়ে গেল, কিংবা পরীক্ষার স্ট্রেস, যে কোনো স্ট্রেসে ব্রণ বেড়ে যেতে পারে। তবে আজকের মডার্ন যুগে মেয়েদের, ছেলেদেরটা পরে বলছি, মেয়েদের ব্রণ প্রচুর আমরা পাই, বিকজ এখন 80% মেয়েরা আমাদের কাছে আসে যারা অল আর ওভারওয়েট, এবং ওভারওয়েটের জন্য তাদের পিসিওডি বলে একটা গাইনোকোলজিক্যাল প্রবলেম হয়, কারুর না কারুর সাব ক্লিনিক্যাল কিংবা ক্লিনিক্যাল। পিসিওডি যদি আবার ডেভেলপ করে, ব্রণ পিসিওডিতে 3টে প্রবলেম হয়, হিস্টুটিজম হয়, হেয়ার গ্রোথ হয়, ব্রণ হয়, এবং পিরিয়ডসের প্রবলেম হয়। এই পিসিওডিটাকে যদি হয়, তখন একটা ব্রণ কন্ট্রোল করা ভীষণ ডিফিকাল্ট, অ্যান্ড দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য কজ অফ স্ট্রেস। এবং পিসিওডিকে কন্ট্রোল না করলে ব্রণ হতেই থাকবে। এবার পিসিওডিটাকে জন্য আমি যদিও ব্রণ থেকে, যেহেতু ইজ রিলেটিভ উইথ ব্রণ, পিসিওডি হচ্ছে বডি ওয়েট বাড়ছে, ল্যাক অফ এক্সারসাইজ, processed food, fast food, these are the main factor, and no physical exercise, সেগুলো থেকে পিসিওডি ডেভেলপ করে। এবার হচ্ছে যে ছেলেদের ওরকম পিসিওডি বলে কোনো রোগ নেই, ছেলেদের ওই স্ট্রেসই মেনলি হচ্ছে। ব্রণ হলে সেটাকে কমিয়ে রাখা যেতে পারে। অনেকের মধ্যে ব্রণ আমরা ওষুধ দিয়ে হয়তো কমে গেল, পেশেন্ট আর আসে না। এটা কিন্তু স্কিনের রোগ, কিন্তু ম্যাক্সিমাম লাইক সুগার, প্রেশার অ্যান্ড থাইরয়েডের মতন ক্রনিক রেকারেন্ট যে কোনো সময় ফিরে আসতে পারে। ইট নিডস এ ট্রিটমেন্ট অ্যান্ড এ মেনটেনেন্স ট্রিটমেন্ট। A to Z যে কোনো রোগেরই একটা মেনটেনেন্স ট্রিটমেন্ট লাগে, সেটা স্কিনের ব্যাপারে পেশেন্টরা ফলো করে না। সুগার হয়েছে, আবার ডাক্তারের কাছে যায়, কিন্তু আমাদের কাছে কোনো স্কিন প্রবলেম হলে একটু ভালো হয়ে গেলে আর আসে না, কিন্তু ওটা তো রেকার করবে। তখন আমার পেশেন্টরা বলে, ডাক্তার এটা কি লাগিয়ে যেতে হবে? কিন্তু পেশেন্টের হিস্ট্রি নিয়ে দেখলাম সে সারাদিন ধরে সুগার, প্রেশার, থাইরয়েড প্রায় 4টে ওষুধ খায়, কিন্তু মলম একটা লাগাতেই তারা ভীষণ টেনশন হয়ে যায়, এটা কি সারবে না? ব্রণ কিন্তু সারে না, সারলে হয়তো নিজে থেকে একটা সময় ঠিক হয়ে গেল, কিন্তু নিজে থেকে যদি ঠিকও হয়ে যায়, ডেফিনেটলি একটা কালো দাগ কিংবা একটা স্কার কিছু একটা নিয়ে সারে। এবার হচ্ছে মুখে যে সবসময় র্যাশ বেরোলেই যে ওটা ব্রণ, তা নয়, সেটা ডিফারেন্সিয়েট করতে পারে একজন মাত্র ডাক্তারই। এবং সেটা হয় অনেক সময় মাথার খুশকি থেকে মুখে একটা অ্যালার্জি হয়, সেটাকে সেবোরিক ডার্মাটাইটিস বলে। ব্রণ যেমন বলেছিলাম জেনেটিক এবং স্ট্রেস,
সেবোরিক ডার্মাটাইটিস যেটা মুখে হয় সেটা জেনেটিক, স্ট্রেস অ্যান্ড চেঞ্জ অফ ওয়েদার রিলেটেড। মাথার খুশকি প্রচুর, মুখে কোনো সেবোরিক ডার্মাটাইটিস নেই, মাথায় সামান্য একটু ড্যান্ড্রফ, পেশেন্ট বলে দেখতো আমার তো ড্যান্ড্রফ হয় না, কিন্তু তার মুখে একটা সেবোরিক ডার্মাটাইটিস। সেটা কি হিসেবে দেখা দেয়? গুড়ি গুড়ি র্যাশ হতে পারে, চুলকোতে পারে, খোসা উঠতে পারে, সাদা দাগ হতে পারে, সেটা কিন্তু ব্রণ, আর এটা পুরো আলাদা ট্রিটমেন্ট। এবার এরকমও হয় মুখে ব্রণ হয়েছে আবার সেবোরিক ডার্মাটাইটিস হয়েছে, কিন্তু সেটা ঠিক দক্ষভাবে ঠিকভাবে ট্রিটমেন্ট করতে হবে, কারণ সেবোরিক ডার্মাটাইটিসে কিছু ওষুধ ইউজ করা যায় যেগুলো ব্রণকে বাড়িয়ে দিতে পারে, আবার ব্রণর ওষুধ এমন কিছু আছে যেগুলো লাগালে সেবোরিক ডার্মাটাইটিস বেড়ে যায়। সেটা একটা সামঞ্জস্যতা রেখে এটা একটা ট্রিটমেন্ট করতে হয় এবং মাথার খুশকিটাকে ইউজুয়ালি কন্ট্রোল করতে হয়। 2 নম্বর হলো, তাহলে একটা ব্রণ হলো, একটা সেবোরিক ডার্মাটাইটিস। থার্ড হলো তার ব্রণ নেই, ওই মাথায় খুশকি নেই, হয়তো সামান্য, কিন্তু মুখে একটা সাদা র্যাশ কিংবা চুল করছে, রোদের অ্যালার্জি, ভেরি কমন। পলিমরফিক লাইট ইরাপশন বলে, তাদের মুখে একটা পার্টিকুলার পয়েন্টে সাদা দাগ হচ্ছে, চুল করছে, খোসা উঠছে, কিছু কিছু গুঁড়ি গুঁড়ি র্যাশ বেরোচ্ছে, সেটা আমরা দেখে চিনতে পারি। তখন পেশেন্ট জিজ্ঞেস করে ডাক্তার সারা মুখেই তো রোদ লাগছে, খালি কপালে হলো কেন? এরকমই হয়, একটা পার্টিকুলার পয়েন্টে রোদের অ্যালার্জি থেকে হয়, ওটাকে পলিমরফিক লাইট ইরাপশন বলে। সেটাও কিন্তু একটা স্কিনের র্যাশের মধ্যেই পড়ছে, সেটাও কিন্তু আমাদের কন্ট্রোল করতে হবে। আর একটা হচ্ছে যে অনেকে একটু হবো বলে দোকান থেকে কিংবা কারোর অ্যাডভাইসে নানান রকম স্টেরয়েড যুক্ত মলম মুখে লাগাতে শুরু করে, সেটাও থেকেও কিন্তু মুখে র্যাশ হতে পারে এবং সেটাও একটা আমাদের দেখতে হবে, আমাদের হিস্ট্রিটা নিতে হবে। আর লাস্ট আর একটা রোগ যেটা বলছি, পিট্রিয়াসিস অ্যালবা, যেটা ছেলেদের কিংবা মেয়েদের কম বয়সে বেশি পাওয়া যায়। ইট ইজ এ টাইপ অফ ডার্মাটাইটিস, পিট্রিয়াসিস অ্যালবা, সাদা সাদা ছোপ ছোপ মতন হয়, একটু স্কেলিং হয়, সেটাও কিন্তু মুখে র্যাশের মধ্যেই পড়ে, সেটাও দেখে চিনতে হয় ওটা সেবোরিক ডার্মাটাইটিস না পিট্রিয়াসিস অ্যালবা, সেটারও একটা আলাদা ট্রিটমেন্ট আছে। এতগুলো জিনিস মুখে হতে পারে, সেই জন্য বেস্ট হচ্ছে যে ডক্টর অ্যাডভাইস নেওয়া যে কোনটা কি। তবে ব্রণ আমি আবার বলছি এটা সারে না, ভালো রাখা যায়। যখন ব্রণ প্রচুর আছে সেরে গেল, তখনই ট্রিটমেন্টটা শুরু হলো যে যাতে না আর হয়। আমি এটা খুব মজা করে সবাইকে বলি যে তুমি ক্লাসে ভাবে একবার ফার্স্ট হয়ে গেলে, তারপর বাড়ির লোক সবাই খুব খুশি, তুমিও কিন্তু খুব টেনশনে ভুগছো, কারণ তোমাকে এবার প্রতি বছর ফার্স্ট হতে হবে, সেটা তোমার কাছে বিশাল চাপ, বাড়ির লোকেরা তো বুঝতে পারবে না। ঠিক তেমনি ব্রণ একবার সেরে গেলেই যে তুমি খুব চিন্তামুক্ত হয়ে গেলে তা নয়, এবার আমাদের ধরে রাখতে হবে ব্রণটা যাতে না ফিরে আসে, যাতে যতটা ভালো থাকা যায়। আমরা এই ঘরোয়া প্রতিকার কিংবা ত্বকের যত্ন এই বিষয়টা আসছি, তার আগে একটু জানবো যে জীবনযাপন বা খাদ্যাভ্যাস, মানে আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাস এই ব্রণ বা এই ধরনের ত্বকের সমস্যার জন্য কতটা দায়ী? দেখুন, ডাইরেক্ট ফুড নট রিলেটেড যে এটা ডিম খেলে তার ব্রণ বাড়ে কিংবা ভাজাভুজি খেলে ব্রণ বাড়ে, তবে ডেফিনেটলি হেলদি ফুড বলতে যেটা বোঝায়, যেখানে অ্যান্টিঅক্সিডেন্টস আছে ফুডে, যেমন ভাবুন শাকসবজি, ফলমূল বেশি করে খাওয়া, ফ্রুটস খাওয়া, নাটস খাওয়া। লোকের নাটস খুব একটা খায় না, নাটস কিন্তু ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্টস এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, মাছের ফিশ অয়েলে থাকে, মাছ খাওয়া, নর্মাল ডায়েট সেটা করা উচিত। খুব ভাজাভুজি না খাই ভালো, সেটা ব্রণের জন্য নয়, এমনি স্বাস্থ্যের পক্ষেও। ইউজুয়ালি কোনো ফুড অ্যালার্জি থেকে ব্রণ হয় না, কিংবা পার্টিকুলার ফুড এই ফুড খেলে ব্রণ হতে পারে। কেউ কেউ বলে মাখন, ঘি, ভাজাভুজি খেলে খুব ব্রণ হয়, কারো কারো হয় না। ইট ইজ ডিবেটেবল, কারো কারো হয়, কারো কারো হয় না। এবার স্যার আমরা জানতে চাইবো যে প্রতিদিনের স্কিন কেয়ার রুটিনটা কেমন হওয়া উচিত যাতে এই ব্রণ বা র্যাশকে নিয়ন্ত্রণে রাখা যায় বা এইগুলো থেকে মুক্তি পাওয়া যায়? প্রথম হচ্ছে আবার বললাম, ব্রণ তো জেনেটিক এবং স্ট্রেস কমাতে হবে, এবং যাদের অয়েলি মুখ তারা একটু ফোমিং ফেস ওয়াশ, স্যালিসাইলিক অ্যাসিড ফেস ওয়াশ ইউজ করতে পারে। যাদের ড্রাই মুখ তারা ক্লিনজার ইউজ করতে পারে, মাইল্ড ক্লিনজার ইউজ করতে পারে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, মুখটা পরিষ্কার রাখা অয়েল যদি হয়। এবং কিছু অ্যাকনি মানে মুখ পরিষ্কার জন্য কিছু প্যাড পাওয়া যায় মেডিকেটেড। একজন মানুষ সকাল 9টায় বেরিয়ে যাচ্ছে, রাত 10টায় ফিরছে, ইন বিটুইন তো যদি অনেক সময় সুবিধা হয় না যে জল আছে মুখ ধোয়ার জন্য, কিছু প্যাড আছে ইউজ করা হয় যেগুলো মেডিকেটেড, সেগুলো দিয়ে মুখটা মুছে নিয়ে লাগানো। এবং ডেফিনেটলি বেরোবার আধ ঘন্টা আগে সানস্ক্রিন লাগানো। সেটা ডিপেন্ড করবে অন দ্য ইন্ডিভিজুয়াল পেশেন্ট। যার অয়েলি মুখ সেরকম সানস্ক্রিন লাগাবে, যার ড্রাই মুখ সেই সেরকম সানস্ক্রিন লাগাবে। যে যদি বেশিক্ষণ রোদে থাকে তার এসপিএফটা একটু বাড়ানো, মিনিমাম 30 এসপিএফ ইজ মিনিমাম, ওটা সেটা ইউজ করা, তাতে ভালো থাকবে। তবে ব্রণটা আবার বলছি, লাইফস্টাইল ডেফিনেটলি
স্লিপ দরকার, ঘুম ভালো না হলে দ্যাট ইজ অলসো এনি স্ট্রেস উইল অ্যাগ্রাভেট কিংবা প্রেসিপিটেট অ্যাকনে। জন্য ঘুম দরকার, মাথায় শান্তি থাকা দরকার, অশান্তি থাকলে স্ট্রেস থাকলে ব্রণ হবে, মনটাকে শান্ত রাখতে হবে, প্রপার ফুড খেতে হবে, এক্সারসাইজ করতে হবে, দ্যাটস অ্যানাদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট করতে হবে, এবং সময় মতো মুখের ক্লিনজার ইউজ করতে হবে। এবার আমরা যদি আলোচনা করি যে ঘরোয়া উপায়ে এই ব্রণ বা র্যাশের হাত থেকে কিভাবে মুক্তি পেতে পারি। অনেক সময় আমরা দেখি যে হলুদ, অ্যালোভেরা, মধু, নিম পাতা ইত্যাদি নানা উপাদান ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় অনেক ক্ষেত্রে। তো সেগুলো কতটা কার্যকর হতে পারে, এগুলো একটু ঘরোয়া উপায়গুলো একটু যদি আপনি বলেন। দেখুন, ঘরোয়া উপায় বলতে তো নানান রকম লোক জিনিস লাগায়, যেগুলো বললেন মধু তো ডেফিনেটলি ভালো, তবে যাদের অয়েলি মুখ মধুতে ব্রণ বেড়ে যেতে পারে। তবে যেগুলো পেঁপে লাগালো কিংবা অনেকে নানান রকম শশার ওই লাগায়, কিন্তু সবই তো, হ্যাঁ হলুদ ঠিক আছে, কিন্তু সবই তো পেস্টিসাইডসে ভরা ভেজিটেবলস, সেগুলো স্কিনের উপর কী এফেক্ট হবে তা আমি জানি না। এখন ঘরোয়া পদ্ধতি করতে গিয়ে কতটা কি লাভ হয় আমারও আই এম নট শিওর। সেই জায়গায় আমরা ডাক্তারের সঙ্গে আলোচনা করেই করা ভালো, নিজে থেকে না করাই ভালো। আর স্যার মানে কোন সময় গিয়ে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন বা চিকিৎসকের শরণাপন্ন হবেন? যিনি দীর্ঘদিন ধরে ব্রণ বা র্যাশের সমস্যায় ভুগছেন, তিনি কখন বুঝবেন যে সমস্যা গুরুতর হতে পারে কিংবা এর পেছনে অন্য কোনো জটিল রোগের ইঙ্গিত থাকতে পারে? হ্যাঁ, ব্যাপারে ছোট ছোট অনেক আছে, 16-17 বয়সে মাথায় কপালে গুড়ি গুড়ি র্যাশ রয়েছে, র্যাশ বলে ওরা। সেটা মাথা খুশকিতে হচ্ছে না ব্রণ হচ্ছে সেটা জানা দরকার, এবং সামান্য একটু ব্রণ রয়েছে সেটা যে কোনো সময় হঠাৎ বেড়ে যেতে পারে। ব্রণর অনেকগুলো গ্রেড আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। নোডুলোসিস্টিক অ্যাকনি হয়, কিছু একটাই ব্রণ রয়েছে ইগনোর করেছে, সেটা হতে হতে একটা সিস্ট ফর্ম করে গেল, তখন মাথায় তখন ওটাকে অপারেশন করতে হলো হয়তো। সেই জন্য মুখে কিছু র্যাশ কিছু বেরোলে ডাক্তারের পরামর্শ নেওয়াই ভালো, নিজে থেকে না করাই ভালো। কারণ ওই যে ঘরোয়া পদ্ধতি যেটা বলছে, গুড়ি গুড়ি যেটা হচ্ছে সেটা মাথার খুশকিতে হচ্ছে না ব্রণ হচ্ছে, পেশেন্ট তো বুঝতে পারবে না। এখন লিখছে হয়তো মুলতানি মাটি লাগাও, এই লাগাও, সেটা হয়তো ব্রণই নয়, তার অন্য কিছু, তার হয়তো ওটা সান অ্যালার্জি হচ্ছে, মুলতানি মাটি লাগাচ্ছে কিংবা নানা রকম ঘরোয়া পদ্ধতি করছে। আগে জেনে নিতে হবে কী করতে হবে, তারপর অ্যাকর্ডিংলি। মাঝে মধ্যে এরকম হয় কোনো রোগের জন্য সে স্টেরয়েড খেতে হয়েছে কিছুদিন ধরে, সেটার জন্য মুখে ব্রণ হতে পারে। তবে কোনো ইন্টারনাল রোগের জন্য ব্রণ বেশি হচ্ছে, সেইভাবে পেশেন্টদের অতটা টেনশনে না রাখাই ভালো, সেটা ডাক্তারই বলে দিতে পারবে। দর্শক বন্ধু, আজ আমরা জেনে নিলাম যে ত্বকের র্যাশ, ব্রণ বা ফুসকুড়ি এগুলো ঠিক কী কারণে হচ্ছে, কাদের হচ্ছে এবং কখন আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন, ঘরোয়া কী কী পদ্ধতি আপনি ব্যবহার করতে পারেন, অবলম্বন করতে পারেন, কোনগুলো করা উচিত নয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করলেন স্যার। আপনাদের এই বিষয়ে অন্য কোনো প্রশ্ন থাকতেই পারে, সেগুলো কমেন্ট বক্সে লিখুন। আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। আজকের পর্ব আপাতত এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ত্বককে যত্নে রাখুন। ধন্যবাদ।